13ই জানুয়ারি 2024 উড়িষ্যার ভেটনাই ঘুরে আমরা ব্রহ্মপুর রেল স্টেশনে এসে পৌঁছেছি। এখান থেকেই আমরা ফেরার ট্রেন ইস্ট কোস্ট এক্সপ্রেস ধরব। ব্রহ্মপুর চলে এসেছি। এরপর এখন কটা বাজে? এখন 6:30 বাজে। এবার রিটায়ারিং রুমের ব্যবস্থা করতে হবে, মানে বুক তো করাই গেছে সেখানেতে ঢোকা, তাও তো রাত 8টা থেকে। ততক্ষণ আমাদের বাইরেই থাকতে হবে। ট্রেন এখনও অনেক দূরে, রাত প্রায় 2টোয়, ট্রেন এখনই রয়েছে 40 মিনিট লেট। আমরা এখন ব্রহ্মপুর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি। গতকাল ও আজ আমরা মংলাজড়ি ও ভেটনাই ঘুরে এসেছি। সেসব আপনারা আগের ভিডিওগুলো দেখেছেন। যারা দেখেননি তাদের জন্য আই বোতাম ও ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি, দেখে নেবেন। প্ল্যাটফর্মে ঢুকেও আমরা বুঝিনি আমরা কতটা বিপাকে পড়তে চলেছি, কতটা বিভীষিকাময় হতে চলেছে আজকের এই রাত। আমি এই প্রথমবার ব্রহ্মপুর রেল স্টেশনেতে এলাম। স্টেশনটা বেশ বড় এবং জমজমাট। আমাদের 8টা থেকে রিটায়ারিং রুম, এখন অবশ্য রুম দেবে না, এখনও 1.5 ঘন্টা বাকি। তাই আমরা ওয়েটিং রুমেতে না ঢুকে আমরা প্ল্যাটফর্মের বেঞ্চ ফাঁকা ছিল, সেখানেতে এসে বসলাম, লাগেজপত্র রেখে একটু রেস্ট নেব। তারপরে রুম দিলে সেখানেতে ঢুকে যাব, তারপর ডিনার করে রুমেতে একটু রেস্ট নেব বা ঘুমাবো, হোয়াট এভার। ট্রেন প্রায় রাত 2টো, সেটা লেট করে অন্তত হবে 2:30, সেটা 3:30ও হতে পারে, ঠিক নেই। দেখা যাক কটায় এসে পৌঁছায় আমাদের ইস্ট কোস্ট এক্সপ্রেস। দেখাবো সবটাই। ব্রহ্মপুর থেকে অনেক জায়গায় বেড়াতে যাওয়া যায়, তাই এখানে অনেক হোটেল ও ট্রাভেল এজেন্সি রয়েছে। ঘর খালি আছে, তাই অ্যাটেন্ডেন্টকে 1.5 ঘন্টা আগেই রিটায়ারিং রুম খুলে দিতে অনুরোধ করেছিলাম, কিন্তু উনি সম্মত হননি। অগত্যা প্ল্যাটফর্মে কিছুক্ষণ, বাইরে কিছুক্ষণ ঘুরে সময় কাটিয়ে রিটায়ারিং রুমে ঢুকলাম। আমরা চলে এসেছি রিটায়ারিং রুমে, নন এসি রিটায়ারিং রুম। কিছুক্ষণই তো থাকবো, কয়েক ঘন্টা। শীতকালবেলা আর এসি নিইনি। এসি আছে কি না এখানে সেটাও আমি জানি না। আছে নিশ্চয়ই, অবশ্যই আছে, হ্যাঁ আছে। আর 2টো রুম নিয়েছে আমাদের 390 টাকা 12 ঘন্টার জন্য। ঘরটাকে একটু দেখিয়ে দিই এবার। এই হচ্ছে ঘর। বসার চেয়ার রয়েছে 2খানা, একটা টেবিল টাইপের রাখা আছে লাগেজ রাখার জন্য। দেওয়ালে কিন্তু বিভিন্ন এমবস করা, কি বলবো, এগুলোকে দেখতেই পাচ্ছেন রয়েছে। আর দেওয়ালটা কিন্তু বেশ সুন্দর, পাখা তো রয়েছে, চার্জিং পয়েন্ট একটা রয়েছে। আর দেওয়ালের গায়েতে এইসবগুলো রয়েছে, এগুলোকে কি বলে, পুরীর মন্দির, নানান রকম সব করা রয়েছে। ঘরটা বেশ ভালোই। বাথরুম রয়েছে, বাথরুমটাকে একটু দেখিয়ে দিই। এই বাথরুম, শাওয়ার আছে, যদিও আমাদের লাগবে না, রাত্রেবেলা বেরিয়ে যাব। ইন্ডিয়ান প্যান, আর এখানে আছে বেসিন, একটা আয়না, এক্সস্ট ফ্যান আছে, বাস। 2টো রুম 12 ঘন্টার জন্য 390 টাকা। এই জিনিস আর কোন হোটেলে পাওয়া যায়? রেলের রিটায়ারিং রুমেতেই এটা সম্ভব। নন এসি 180 টাকা 12 ঘন্টার জন্য, আর এসি 380 টাকা 12 ঘন্টার জন্য। পাশের ঘরটাই হচ্ছে এসি। এইটা আমাদের 2টো রুম নেওয়া হয়েছে, এইটা হচ্ছে আর একটা রুম। এই ঘরটা তো অনেক বড় ঘর, দেখুন কী অবস্থা। তবে হ্যাঁ, একটা জিনিস দেখতে পাচ্ছি, ঘরের মধ্যে কিন্তু মশা উপদ্রব আছে, মশা উঠতে দেখেছি। এই হচ্ছে ঘর, দেখুন কি বিশাল ঘর।
দুটো সিঙ্গেল বেড জুড়ে দেওয়া হয়েছে, বসার চেয়ার, একটা আলমারি দেওয়া আছে একটা। এটা কিন্তু 2 নম্বর, এটা 3 নম্বর ঘর, এটা 3 নম্বর ঘর। আর 2খানা পাখা দেওয়া আছে। বাথরুমে যা স্পেস আছে দেখলে চমকে যাবেন। দেখুন, এই গেট দিয়ে ঢুকছি, ড্রেস চেঞ্জিং রুম। এই ঘরটাতে আলাদা করে আলো দেওয়া নেই, আলো খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে বাথরুম। বাথরুমে একটা বেসিন, আয়না, কোমোড আছে এখানেতে অবশ্য। ব্যাস, বাথরুম আর চেঞ্জিং রুম এই দুটো মিলে কিন্তু একটা বেডরুম হয়ে যায়, এত বড় জায়গা। কত কম টাকায় এই দুটো ঘর 12 ঘন্টার জন্য পাওয়া গেল। পয়সা সাশ্রয় হয় রিটায়ারিং রুম নিলে, তবে সেটা পাওয়া যাওয়া চাই। একটু রেস্ট নিয়ে এরপরে যাব খেতে। খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিতে হবে, মাঝরাতে ট্রেন। 1 নম্বর প্ল্যাটফর্মের উপরেই অবস্থিত এই রিটায়ারিং রুম। আর এখানেতে সবথেকে সুবিধা হচ্ছে ঘর থেকে বেরিয়েই একদম ট্রেনে উঠে পড়া যাবে। আমাদের ট্রেনও সম্ভবত দেবে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর ঘরের মধ্যে কিন্তু মাইকিংয়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, এই একটা ব্যাপার। খেতে যাচ্ছি, ওনাদেরকে বলতে আমরা তালা চাবি আনিনি, ওনাদেরকে বলতে ওনারাই তালা চাবি লাগিয়ে দিচ্ছেন। 9:30 বাজে, যাই খেয়ে আসি। হ্যাঁ, চাবি ওনাদের কাছেই থাকবে। খেয়ে দিয়ে আসলে ওনারা আবার চাবি খুলে দেবেন, আমরা আবার ঘরেতে ঢুকবো। সিটি কিচেন, রাস্তার ধারে এই একটা বড় রেস্টুরেন্ট দেখতে পেলাম, এখানেতে ঢুকে পড়েছি। চিকেন মহারাজা, ডিম আছে এর মধ্যে, চিকেন আছে, তন্দুরি রুটি নেওয়া হয়েছে। ये क्या है? चिकन महाराजा, चिकन कोरमा। খাওয়া দাওয়া তো ভালোই হলো। তো দুটো মেনুই যেন, মাংসের দুটো মেনুই যেন আমার একই টাইপের লাগলো। যাই হোক, চিকেন মহারাজাই হোক আর চিকেন মন্ত্রী হোক আর চিকেন সেনাপতি হোক, যাই হোক, এটা এই আইটেমটা আমি এই প্রথমবার খেলাম। যাই হোক, বিভিন্ন রকম নাম দেয়। আমরা আস্তে আস্তে আবার স্টেশনে ফিরে যাচ্ছি। স্টেশনে গিয়ে এবার শুয়ে পড়তে হবে, একটু ঘুম দরকার। এখন রাত 2:30 বাজে। ট্রেন 3:30 আসবে। ট্রেন প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো লেটে যাচ্ছে। আর ঘুমোচ্ছিলাম, একটা সুন্দর ঘুম হয়ে যেতে পারতো, কিন্তু যে ঘটনা হলো মনে হচ্ছে যেন সে কচু বনে শুয়ে আছি, এত মশা। সারা রাত ধরে, মানে এখনও পর্যন্ত
মশা কামড়ে পুরো হাত ফাত ফুলিয়ে দিয়েছে। আমার ভলিউম ডবল হয়ে গেছে মশার কামড়ে। অপূর্বদায় ঘুমানোর চেষ্টা করেছিল, ঘুমোতে পারেনি। আর এখানে সুমন্ত, এখানে মশা আছে বুঝতে পেরেছিলাম, কিন্তু এটা যে মশাদের অভয়ারণ্য সেটা জানতাম না। সুমন্ত্র মশার তাড়নায় প্ল্যাটফর্মে গিয়ে বেশ কিছুক্ষণ পায়চারি করে ক্লান্ত হয়ে আবার এসে শুয়ে পড়েছি। ভয়ঙ্কর অবস্থা এখানেতে, মশার অভয়ারণ্যে বসে আছি আমরা। ট্রেন নওপাদা জংশন থেকে ছেড়েছে, এখন অনেকটা টানছে। মাঝখানেতে 2 ঘন্টার 3 মিনিটের মতো লেট ছিল, এখন সেটাকে ট্রেনটা কমিয়ে নিয়ে এসেছে। মোটামুটি 1:53 আসার কথা ছিল, এখন 3:46 আসবে। অর্থাৎ ট্রেন এখন 2 ঘন্টা লেটে আছে, পলাশার কাছাকাছি রয়েছে। এখনও 85 কিলোমিটার বাকি রয়েছে ট্রেন আসতে। 85 কিলোমিটার আসতে যত তাড়াতাড়ি আসুক না কেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা তো লাগবেই। দেখা যাক কী হয়, কিন্তু এখনও পর্যন্ত ট্রেনটা প্রায় 2 ঘন্টা লেটেতে রান করছে। রুমে মশার কামড় খেতে খেতে বিরক্ত হয়ে শেষে বাইরে বেরিয়ে এলাম। বলা ভালো মশারা আমাদের ঘর ছাড়া করে ছেড়েছে, কিন্তু বাইরে এসে দেখলাম স্টেশন চত্বর বেশ জমজমাট। এত রাতেও স্টেশন চত্বরে অটো দাঁড়িয়ে আছে। প্রায় 3:30 বাজে, ট্রেন আসতে অন্তত এখনও 40 মিনিট তো লাগবেই। আর ট্রেন এখন পলাশাতে রয়েছে, পলাশা ছেড়ে বেরিয়ে এসেছে। প্রায় 2 ঘন্টা লেট ট্রেনটা, প্রায় কেন পুরোপুরি 2 ঘন্টা লেট। আমাদের 1:50 দিকে ট্রেনটা ছিল, সেইটা এখন বাজে 3:30। এখনও 60 কিলোমিটার ট্রেনটা দূরে আছে। প্ল্যাটফর্মে তো সবাই শুয়ে রয়েছে, বসে রয়েছে বিভিন্ন ট্রেন ধরার জন্য। আমরাই প্ল্যাটফর্মে একটু ঘোরাঘুরি করলাম, বাইরে বেরিয়ে আসলাম। ভিতরে তো ঘরের ভিতরে তো প্রচণ্ড মশা, মশায় আর থাকা যাচ্ছে না, ঘুম হয়নি। ট্রেন কাছাকাছি চলে এসেছে, তাই আমরাও ওই অভিশপ্ত ঘর চেক আউট করে ব্যাগপত্র নিয়ে প্ল্যাটফর্মে চলে এসেছি। ট্রেন এখনও পর্যন্ত 20 কিলোমিটার বাকি আছে এইখান থেকে। তারপর ট্রেনে উঠে আমাদের 603 কিলোমিটার পাড়ি দিতে হবে শালিমার পর্যন্ত। কালকে হয়তো পৌঁছাতে বিকেল 4টে বেজে যাবে। আজকে তো সকাল হয়েই গেছে, বিকেল 4টে বেজে যাবে পৌঁছাতে। 18046 ইস্ট কোস্ট এক্সপ্রেস, হায়দ্রাবাদ টু হাওড়া। অবশেষে শঙ্খ বাজিয়ে বরণ করা হবে। 4:10 ঢুকছে। এই হলো ট্রেনের মধ্যে থেকে ভিড়, দ্রুতগতি করে উঠতে। তো অবশেষে সিট রেস্কিউ করতে হলো। এই সিটেতে অন্যরা সব শুয়েছিল, বসেছিল। ট্রেনে যা ক্যাপাসিটি তার দ্বিগুণ প্যাসেঞ্জার এখানেতে রয়েছে। টিটি দাঁড়িয়ে রয়েছে, কী করছে জানি না। তো যাই হোক, আমরা সিট পেয়েছি, আমাদের সিট, এবং মালপত্র রেখে উঠেছি। ট্রেন এসে এখানেতে প্রায় মিনিট 3 মতো দাঁড়িয়েছিল। এখন ব্যাগপত্র তুলে রেখে শুয়ে পড়ছি। সিটের মাঝখানের অবস্থা দেখতে। ট্রেন এখন কটকেতে এসেছে, আর 2 ঘন্টা লেট এখনও বজায় রয়েছে। আর ট্রেনেতে যেমন ভিড় ভাড় সেটাও বজায় রয়েছে।
18046 ইস্ট কোস্ট এক্সপ্রেস সপ্তাহে প্রতিদিনই হায়দ্রাবাদ থেকে শালিমার আসে। হায়দ্রাবাদ থেকে ট্রেনটা সকাল 8টায় ছেড়ে শালিমার এসে পৌঁছায় পরদিন দুপুর 2:35-এ। মোট যাত্রাপথ 1588 কিলোমিটার। এই পথ পার করতে ট্রেনটির সময় লাগে 30 ঘন্টা 35 মিনিট। ট্রেনটা একটি LHB কোচের ট্রেন এবং ট্রেনে প্যান্ট্রি কার আছে। এই তো ট্রেনের অবস্থা। রিজার্ভ কোচ পরিণত হয়েছে জেনারেল কোচে। যে পেরেছে উঠেছে, যেখানে পেরেছে বসেছে। আমরা শুধু বিহার ঝাড়খণ্ডের কথা বলি, এ তো দক্ষিণ ভারতের ট্রেন, উড়িষ্যার উপর দিয়ে যাচ্ছে। তাহলে শুধুমাত্র বিহার ঝাড়খণ্ডকে কাঠগড়ায় তুলে লাভ কি? ট্রেনেরই একজনের কাছ থেকে আমি দুটো ছবি পেয়েছি, যা দেখে শিউরে উঠবেন। আমরা ট্রেনে ওঠার আগে বিশাখাপত্তনমে এই ট্রেনে যাত্রীদের ভিড় দেখুন। ভোর রাতে আমরা যখন ব্রহ্মপুর থেকে ট্রেনে উঠি তখন ভিড়ের জন্য ট্রেনে উঠতেই পারছিলাম না। ধাক্কা মেরে, লাগেজ দিয়ে গুঁতো মেরে কোনো রকমে ট্রেনে উঠতে পেরেছি। একটা রিজার্ভেশন কোচে বৈধ যাত্রীদের এমন নাকাল হতে হবে কেন? বেশি টাকা দিয়ে সিট রিজার্ভ করে শেষে এই প্রাপ্তি যাত্রীদের সঙ্গে বয়স্ক বা শিশু থাকলে তো ট্রেনে উঠতেই পারতাম না। রেল তার বৈধ যাত্রীদের স্বার্থ রক্ষা করবে না? সাধারণ এক্সপ্রেস ট্রেনের অব্যবস্থা নিয়ে শুধু শাসক বা রেলকে দোষ দিলেও হবে না, দোষ বিরোধীদেরও আছে। তারা রেলকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ভাড়া বাড়াতে দেয় না এবং রেলের অব্যবস্থা নিয়েও সোচ্চার হয় না। 1 টাকা ট্রেনের ভাড়া বাড়লেই তারা মার করে তেড়ে আসে। ভাড়া না বাড়ার ফলে সরকারকে দিনের পর দিন আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। তাই সরকার টাকা তোলার জন্য বেশি ভাড়ার প্রিমিয়াম ট্রেন, বন্দে ভারতের মতো ট্রেনের দিকে ঝুঁকছে। সেটাই স্বাভাবিক। বছরের পর বছর আর্থিক ক্ষতি বহন করে কোনো কিছুই চলতে পারে না, দেশও এগোতে পারে না। আধুনিক প্রযুক্তির ট্রেন, ভাড়া অনেক বেশি, যাত্রী স্বার্থও রক্ষিত হচ্ছে সেখানে। সাধারণ ট্রেনের ভাড়া বাড়াতে না পেরে সাধারণ মানুষকেও বাধ্য করছে বেশি ভাড়ার ট্রেনে উঠতে। আর সাধারণ এক্সপ্রেস ট্রেনগুলি ক্রমাগত ভাগাড়ে পরিণত হচ্ছে। এর দায় সারা ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলোকেও নিতে হবে। যেগুলো সব মাঠে ঘাটে দাঁড়িয়ে যাচ্ছে ট্রেন, এই আপার বার্থে মিডিল বার্থে সব উঠে বসে আছি। নিচের অবস্থা তো দেখালাম। এই মিডিল বার্থে বসে বসে চা নিয়ে নিলাম। বিনয়ের অবস্থা দেখুন। রাতে এই বার্থে শুয়েছিল, সকালে উঠে দেখে তার এই অবস্থা। পুরো স্যান্ডউইচ বানিয়ে ছেড়েছে বিনয়কে। রেলমন্ত্রী, রেলের উচ্চপদস্থ অফিসাররা একদিন আমার সঙ্গে স্লিপার ক্লাসে ভ্রমণ করুন না, সাধারণ যাত্রীর মতো। ভাড়া আমি দেব, আপনি শুধু একটা দিন আমাকে দিন। আমরা গর্বের সাথে বলি, এগিয়ে ভারত। এই কি তার নমুনা? বিদেশিরা এই স্লিপার ক্লাসেও অনেক সময় ভ্রমণ করেন। তাদের চোখে ভারতীয় রেল সম্পর্কে কী বার্তা যাচ্ছে সেটা কখনো ভেবে দেখেছেন? হয়তো অনেকেই বলবেন ভারতীয় রেল সম্পর্কে আমি নেগেটিভিটি ছড়াচ্ছি, কিন্তু চকচকে খোলসের ভিতর এটাই পোকা ধরা বাস্তব। ভারতীয় রেলকে আমি ভালোবাসি। ভিডিওয়ে এই ধরনের দৃশ্য তুলে ধরতে একদম ভালো লাগে না আমার। এই দৃশ্য দেখালে বিশ্বের কাছে নিজেকে বড় ছোট লাগে, কিন্তু তবুও তুলে ধরি মানুষকে এবং রেল দপ্তরকে সচেতন করার জন্য। ট্রেনে স্লিপার ক্লাসে যারা সিট রিজার্ভেশন করেছেন তাদের সুষ্ঠুভাবে, নিরাপদভাবে রেল ভ্রমণের আইনত অধিকার রয়েছে। তাদের সে অধিকার খর্ব করছে ভারতীয় রেল। সরকারিভাবে এটা দিনের পর দিন চলতে পারে না। এটাও এক প্রকার মানবাধিকার লঙ্ঘন। আমার পিছনের দিকে যে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু হচ্ছে বেসিন। সে বেসিন আর ব্যবহারের অবস্থায় নেই, তার উপরে ব্যাগপত্র সব ঢুকিয়ে দিয়েছে।
আর বেসিন পুরো একটা হচ্ছে বেসিন, এটা ছিল বেসিন। এই কমপ্লেন করেছিলাম আমি, যে কমপ্লেন লঞ্চ করেছিলাম সেই কমপ্লেনটা নেওয়া হয়েছিল, অত্যন্ত বিনয়ের সাথে নেওয়া হলো। নেওয়ার পরে কিন্তু সেটাকে আমার সেই কমপ্লেন ক্লোজড করা হলো, অর্থাৎ প্রবলেম সলভ হয়ে গেছে দেখিয়ে দেওয়া হলো। এর মানেটা কি? এর মানেটা বিষয়টা সলভ হয়ে গেছে, কিন্তু সলভ হয়েছে, কেউই আসেনি, কোনো বিষয়টাই করেনি। ইচ্ছাকৃতভাবে যারা স্লিপারেতে যারা রিজার্ভেশন করে এসেছে তাদেরকে হ্যারাস করা হচ্ছে, এবং এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের সকলের সোচ্চার হওয়া উচিত। এটা একটা প্রতারণা রেলের পক্ষ থেকে। আমাদের ট্রেন এখন জাজপুর কেওনঝাড় রোডে ঢুকছে, কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে। আর আমাদের লেট 2 ঘন্টা 10 মিনিটে এসে পৌঁছেছে। ব্যাগ সরিয়েছি, সরানোর পরে দাঁড়িয়েছে এই অবস্থা। আর এই ক্লিনিং চলছে এখন। আমি কমপ্লেন লঞ্চ করেছিলাম রেলমদতে 139 নাম্বারে। তো কমপ্লেন লঞ্চ করার পরে ক্লিনিং স্টাফ ট্রেনেতেই ছিল, তাদেরকে দিয়ে ক্লিনিং করানো হয়েছে। অবশ্য ওদেরকে গোটা ট্রেনের দায়িত্ব দেওয়া আছে, আর এত ক্রাউডেড হয়ে থাকলে এরাই বা আসবে কী করে? আমরা বাথরুম পর্যন্ত যেতে পারছি না, আর ওরা একটা কোচ থেকে আর একটা কোচে যাবে কীভাবে? এটাও কিন্তু একটা বিষয়। তো যাই হোক, ওরা এসে কমপ্লেন লঞ্চ করার আধ ঘন্টার মধ্যেই ওরা এসে ক্লিন করে দিচ্ছে। আর সামনে থেকে ব্যাগ সরানো হয়েছে বেসিনের উপর থেকে। এবার দেখা যাক কতক্ষণ ঠিক থাকে। মনে হয় এবার আস্তে আস্তে ভিড় কমতে থাকবে। জাজপুর কেওনঝাড় পেরিয়ে গেছে। রেল মদত অ্যাপে আমি বাথরুম অপরিষ্কার এবং আনঅথরাইজড প্যাসেঞ্জার নিয়ে অভিযোগ করেছিলাম। আমার অভিযোগ পেয়ে তড়িঘড়ি বাথরুম ও বেসিন পরিষ্কার করতে লোক পাঠালেও আনঅথরাইজড প্যাসেঞ্জারদের ভিড় নিয়ে রেল কোনো পদক্ষেপই নেয়নি। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন আমি ট্রেনে আনঅথরাইজড প্যাসেঞ্জার নিয়ে বারবার সোচ্চার হয়েছি। স্লিপার ক্লাসের বৈধ যাত্রীদের অধিকার সুরক্ষার জন্য সাধ্যমতো চেষ্টা করে গেছি। কিছু ক্ষেত্রে সাফল্য পেলেও আনঅথরাইজড প্যাসেঞ্জার নিয়ে বারবার অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি আজ পর্যন্ত। বৈতরণী নদী পার করলাম আমরা, না জ্যান্ত অবস্থাতেই করলাম, মৃত্যুর পর পার করে, কিন্তু আমরা জীবিত অবস্থাতেই পার করলাম একদম ট্রেন সমেত। এবার বিনয়ের অবস্থা আমি বলি, বিনয়কে তার সিট থেকে তুলে নিয়ে আসতে বাধ্য হয়েছিলাম। ও একটা সিটে ও একা পড়েছিল, ও শুয়ে আছে, ওর সামনে 4 জন বসে আছে লোয়ার বার্থে। পুরো স্যান্ডউইচ হয়ে গেছিল বিনয়। ট্রেন ভদ্রক এলো, নামছে। হায়দ্রাবাদ থেকে শালিমারের মাঝে এই ট্রেনের 53টা হল্ট আছে। ট্রেনে স্লিপার, 3 টায়ার ইকোনমি এসি, 3 টায়ার এসি এবং 2 টায়ার এসি, এই 4 প্রকার রিজার্ভেশন কোচ আছে। হায়দ্রাবাদ থেকে শালিমার পর্যন্ত বিভিন্ন ক্লাসের ভাড়া স্ক্রিনে দিয়ে দিলাম। ব্রহ্মপুর থেকে সাঁতরাগাছি পর্যন্ত স্লিপার ক্লাসে আমাদের ভাড়া লেগেছে 340 টাকা। ব্রহ্মপুর থেকে সাঁতরাগাছি পর্যন্ত বিভিন্ন ক্লাসের ভাড়া স্ক্রিনে দিয়ে দিলাম। ট্রেন টেনে নেমে গেছে, একেই হচ্ছে লেট, 2 ঘন্টা লেট। তার উপরে যদি এইভাবে ট্রেন টেনে নেমে যায়, তাহলে দুর্গতিটা তো অবশ্যই বাড়তে থাকছে, কিছু বলার নেই। সব চেন টানা জিনিস হয়েছে, চেন লাগা ব্যবস্থা।
10 মিনিট দাঁড়িয়ে থাকার পর ট্রেন সব সমস্যা মিটিয়ে আবার চলা শুরু হলো। একই লেট, তারপরে আবার এই সব উটকো সমস্যা। এইসব মানুষের মানবিকতা বলার কিছু নেই। একজন মানুষের নেমে যাবে, তার জন্য ট্রেন টেনে নেমে গেল, এবং এই ট্রেনের মধ্যে কয়েকশো মানুষ বা কয়েক হাজার মানুষ এগুলোকে সাফার করছে। তার জন্য ধিক্কার জানাই এইসব মানসিকতাকে। আজ থেকে 49 বছর আগে 16ই মে 1975 ইস্ট কোস্ট এক্সপ্রেসের পথ চলা শুরু হয়। আগে এই ট্রেনের টার্মিনেটিং স্টেশন ছিল হাওড়া। বর্তমানে তার পরিবর্তন ঘটিয়ে শালিমার করা হয়েছে। এই ট্রেনটিতে 7টি স্লিপার কোচ, 5টি 3 এসি, 2টি 2 টিয়ার এসি এবং 2টি 3 টিয়ার ইকোনমি এসি কোচ রয়েছে। এছাড়াও 2টি সাধারণ বা জেনারেল কোচ আছে। এই ট্রেনের গড় গতি ঘন্টায় 51.92 কিলোমিটার। বিনয় 25 টাকা দিয়ে চিড়ে ভাজা কিনেছে। পরে দেখা গেল প্যাকেটে দাম লেখা আছে 20 টাকা, অর্থাৎ 20 টাকার জিনিস 25 টাকায় বিক্রি করে দিয়ে গেল। ট্রেন এখন ভালোই টানছে, জলেশ্বর এসে গেছে। প্রায় একটা দুটো স্টেশন ছাড়াই ট্রেন থেমে যাচ্ছে। কাল সারাদিনের পরিশ্রম, তারপর সারা রাতের অনিদ্রা, প্রত্যেকের শরীরেই তার প্রভাব পড়েছে। ক্লান্তি শরীরে প্রভাব ফেলতে শুরু করেছে। প্যান্ট্রিকারে দুপুরের খাবারের অর্ডার দিয়েছিলাম। বলেছিলাম বিল চাই, আর তাতেই রো আপ শুরু হয়ে যায়। চাইছি বিল দাও। কিটা বলবো, আপনি খাবার আপনাকে নিতে হবে না, আপনি বসে থাকুন, আপনার খাবার আমি দিতে পারবো না। বিল চাইলে আমি বাবু তুলে আনতে পারবো না তো দূর থেকে। আমি বলেছিলাম ক্যামেরায় ধরা রইল, আমি রিপোর্ট করব। তারপরেই ভিজে বেড়ালের মতো হাতে লেখা বিল ও খাবার নিয়ে এলো। বাবু দেওয়া হয়েছে, আপনাকে দিয়ে দিচ্ছি তো, কোকটা দিয়ে দেন বাবু, আমরা বিক্রি করছি বলুন। আমরা 50 টাকা আপনার বলে নেন এক্সট্রা। আরে চামচ জোগাড় করে দাও না বাবু, চামচ থাকলে আমি বার করে দিয়ে দিতাম। বেলদা এসে থামলো, তারপরে খাবার দিয়ে গেল, এবং চেঁচামেচি করার পরে আমাদেরকে বিল দিয়ে গেল। প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে 20 টাকা করে দাম বেশি নিচ্ছে। খড়গপুর এলো 1:03 বাজে। যদিও হাতে লেখা বিল তাই সই। প্যান্ট্রি থেকে খাবার নিলে বিল অবশ্যই চাইবেন, এটা আপনার অধিকার। বিল না নিলে টাকা দেবেন না। এরা বিল ছাড়া অনেক বেশি দামে খাবার বিক্রি করে, এটাকে প্রশ্রয় দেবেন না। লেট কমতে কমতে 1 ঘন্টা 10 মিনিট এসে দাঁড়িয়েছে। 2 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা লেট কমিয়েছে, 2 ঘন্টা 10 মিনিট লেটে যাচ্ছিল। একটা সময় নাকি 2.5 ঘন্টায় পৌঁছে গেছিল লেট। যাই হোক, মেকআপ করছে। সাঁতরাগাছি পর্যন্ত পৌঁছাতে হয়তো আরও 15 মিনিট লেট কমিয়ে নেবে। দেখা যাক কি হয়। ট্রেন সাঁতরাগাছির কাছাকাছি চলে এসেছে, তাই নামার জন্য লম্বা লাইন তৈরি হয়ে গেছে। ট্রেনও এদিকে প্রবল বিক্রমে দৌড়াচ্ছে। যতটা সম্ভব লেট মেকআপ করা যায় তারই চেষ্টা চলছে।
600 কিলোমিটারের জার্নি, প্রায় 600 কিলোমিটারের জার্নি শেষ হলো। অনেক কাল রাত্রি থেকে অনেক গুটোগুটি ঠেলাঠেলি ধস্তাধস্তি সব হয়েছে। এবার মোটামুটি শেষ। ট্রেন থেকে নামলাম সাঁতরাগাছি স্টেশনে, এবার গন্তব্য বাড়ি। খুবই দারুণ লাগলো, বার্ডিংয়ের প্রথম এক্সপিরিয়েন্স। তারপরে কৃষ্ণসার মৃগ, সেটাও কোনোদিন দেখিনি, খুব রেয়ার এক্সটিংক্ট একটা প্রাণী হতে চলেছে, সেটাও দেখলাম, খুব ভালো লাগলো সবাই মিলিয়ে। আবার রাত্রিবেলা রিটায়ারিং রুমে থাকার অভিজ্ঞতা, পরপর ভালোই লাগছে, খুব সুন্দর হয়েছে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ। এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয়। আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাঙ্কস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন। আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এই আবেদন রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।